তার দলকে বৈধতা দিয়ে নিবন্ধন দিয়ে রাজনীতি করতে দেওয়া আর সুইসাইড করা এক জিনিস, এটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূস যদি এভাবে চলেন, প্রোভাইডেড এই যে ব্যুরোক্রেসিটাকে উনি ঠিক রাখেন, উনি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দিয়েছেন। এই দুটো তো দরকারি, কিন্তু সবচেয়ে বড় দরকারি দেশের সার্বভৌমত্ব এবং একটা সলিড ন্যাশনাল পলিসি। থ্যাংক ইউ। আমি ডক্টর মঞ্জুর মঞ্জুর চৌধুরী, জি। উনার বক্তব্যের শেষ অংশ দিয়ে আমি শুরু করছি। আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি যে মিলিটারি বাংলাদেশ ইন্ডিয়াকে ট্যাকল করতে পারবে না, এটা সত্য না। কেননা বাংলাদেশের এখন প্রায় 15 ডিভিশন আর্মি আছে, মোটামুটি একটা ভালো নেভি আছে, 3-4টা বোধহয় তাদের সাবমেরিনও আছে, দুটো অন্তত পক্ষে, আর 15 ডিভিশন ট্রুপস। পাকিস্তান আমলে এখানে 1 ডিভিশন সোলজার থাকে, 20,000। এবং 71 যুদ্ধের সময় টেনে টুনে ওদের 50,000-এর মতো ফাইটিং ফোর্স ছিল, 4 ডিভিশনের কম, ইল ইকুইপড। সবগুলো ডিভিশন ফুলি ইকুইপড ছিল না। তারপরে ওই 9 মাসের যুদ্ধে ভারত এবং মুক্তিযোদ্ধা মিলে, কিন্তু এই ক্রেডিটটা পাকিস্তানদের দিতে হবে, কিন্তু ভারতীয় এবং মুক্তি বাহিনী মিলে একটা থানা পর্যন্ত স্বাধীন করতে পারে নাই নভেম্বর মাস পর্যন্ত। একটা দুইটা জায়গা হয়তো বর্ডার এলাকায় কিছুটা হতে পারে, ডিস্ট্রিক্ট টাউন, সাব ডিভিশনাল টাউন সবগুলো পাকিস্তান আর্মির নিয়ন্ত্রণে ছিল। এটা যদি সম্ভব হয়, তখন তো ভারতের সঙ্গে 1 ডিভিশন 3 ডিভিশন সোলজার কোনো হুম। হিসাবেই আসে না। আমরা ভুলে গেলে চলবে না, ভারতের এই নর্থ ইস্টের একটা বিরাট অঞ্চলের সেনাবাহিনী অরুণাচল প্রদেশ, আসাম এই দিকে মোতায়েন করা, টু কন্টেইন অর রেজিস্ট চায়না। চীনের হুম। সঙ্গে তার বড় সমস্যা, বাংলাদেশকে তারা বিজিবি বা বিএসএফ দিয়েই তারা টিকিয়ে কন্ট্রোল করে রাখছে। তারা বাংলাদেশের সঙ্গে তাদের কোনো যুদ্ধের সম্পর্ক নাই। আর ডিফেন্স প্যাক্ট উইথ ইউএস, নো, নো অ্যান্ড নো নেভার। ইউনাইটেড স্টেটস হচ্ছে লিস্ট রিলায়েবল or মোস্ট আনরিলায়েবল ফ্রেন্ড। তারা দেখেন পাকিস্তানকে কিভাবে ডাম্প করলো। সুতরাং আমেরিকার সঙ্গে ডিফেন্স চুক্তি থাকা মানে শয়তানের কাছে আপনার ইমান হেফাজতে রাখা, যে আমার ইমান যদি নষ্ট হয়ে যায় তুমি এটা রক্ষণাবেক্ষণ করবে। আমেরিকা ডেভিল, ইভিল এম্পায়ার, গত 200 বছর থেকে কমপক্ষে, তাদের সঙ্গে না। এখন আমি অন্য পয়েন্টগুলোতে আসছি। ওই আমি নামগুলা যেহেতু লেখা নেই, সবসময় আমি ভুলে যাই। আমাদের ওই মহিলা ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। সিকদা রেজওয়ানা, ও মাই গড, উনি যে কথাগুলো বলেছেন আমি একেবারে 100% একমত। এবং আমি এটা সবসময় বলে আসছি যে ছাত্ররা ক্লাসরুমে যাবে, কিন্তু ডক্টর ইউনূস তো তাদের দুইজনকে আবার উপদেষ্টা বানিয়ে দিয়েছে। বিএনপির এক নেতা মেজর হাফিজ, তিনি বললেন যে এই উপদেষ্টা ফেষ্টা দরকার নেই, এই সময়ের সমন্বয়কদের সবগুলোকে নিয়ে ডক্টর ইউনূসের উপদেষ্টা বানিয়ে দেওয়া। মানে আমি হাসবো না কাঁদবো না পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়বো, এ সমস্ত কথা রাজনীতিবিদরা সিনিয়র লোকরা বলেন। ছাত্র তো ভাই ছাত্র, বিশেষজ্ঞদের নিয়ে এই আপনার অ্যাডভাইজার করতে হবে। এখন বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা হচ্ছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ম্যাকমাস্টারের পিএইচডি, একজন নাম করা প্রথম শ্রেণীর অর্থনীতিবিদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন এই কানাডার ম্যাকমাস্টার থেকে পিএইচডি করা আরেক নাম করা অর্থনীতিবিদ। এখন এদেরকে বাদ দিয়ে আপনি এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ইকোনমিক্স বা যে কোনো ডিপার্টমেন্টের এম এ ক্লাসের ছাত্র বা সদ্য পাশ করেছে, না জানে ভালো, সবাই ভালো, বাংলা জানলেও ইংরেজি জানে না। ইংরেজি না জানা মানেই হচ্ছে জ্ঞান ভান্ডার থেকে বঞ্চিত একজন ব্যক্তি। যিনি ইংরেজি না জানলে জাপানিজ, ফ্রেঞ্চ, রাশিয়ান, পর্তুগিজ, ম্যান্ডারিন একটা কিছু জানেন। আমি বিনীতভাবে বলছি, আমি কোনো উন্নাসিক ব্যক্তি নই। পৃথিবীতে এই যে কোনো একটা ইউরোপীয় ভাষা বা ম্যান্ডারিন বা জাপানিজ বা কোরিয়ান না জানা ব্যক্তি
আমি তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদেরকে আমি জ্ঞানী গুণী বলে মনে করব না, বন্দুকের নল ধরলেও বলবো না। তাদেরকে আপনি উপদেষ্টা বানাবেন, আপনি এদেরকে বাইরে কলেজে পাঠিয়ে দেন, ক্লাসরুমে পাঠিয়ে দেন। ডক্টর ইউনুস একজনকে বোধহয় মাহফুজ না কি নাম, সে নাকি এত প্রজ্ঞাবান জ্ঞানী, তাকে তার প্রধান উপদেষ্টা নাকি বানিয়ে রেখেছেন। এগুলো হচ্ছে পপুলিস্ট ব্যাপার। ডক্টর ইউনুস তার শেখ মুজিবুর রহমান না। উনি তো ওই যে বাগাড়ম্বর দিয়ে, হ্যাঁ তুইও আমারও লোক, তুইও আমারও লোক, তুই আমার সঙ্গে থাক, এই পলিসি তো ফিউডাল। যেটা মঞ্জুর সাহেব বললেন যে চট্টগ্রামের হতে হবে, এটা তো এক ধরনের ট্রাইবালিজম। আমার জেলার লোক, আমরা প্রথমে লোকের পরিচয় হলে জিজ্ঞেস করি বাড়ি কোথায়, তারপরে কোন থানায়, আরে আপনি তো মুখে, আমি আত্মীয় হয়ে যান। আত্মীয়, এই যে ট্রাইবালিজম, এই ট্রাইবালিজম বন্ধ করতে হবে। ইন্ডিয়া কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছে, কারণ ওদের হেটেরোজেনাস এলিমেন্ট আছে তো। যেমন কোন বাঙালি অফিসারকে পশ্চিমবঙ্গের কোথাও ডিসি, ম্যাজিস্ট্রেট, বিচারক, পুলিশ অফিসার নিয়োগ করা হয় না। তামিলনাড়ু থেকে নিয়ে আসলো, তামিলনাড়ুতে বাঙালি পাঠালো, পাঞ্জাবে হয়তো গুজরাটি একজনকে পাঠালো, গুজরাটে হয়তো মধ্যপ্রদেশের অফিসার পাঠালো। আমাদের সেই সুযোগ নাই। তবু নেপোটিজম, ফেভারিটিজম বন্ধ করতে হবে। এখন আমি মূল কথায় আসি, যেটা আমি আগে গত অনুষ্ঠানে বলেছিলাম, আপনি যেটা আহ, পরে শেয়ার করেছি। কনস্টিটিউশন ডিসলভ করতে হবে, একটা বৈপ্লবিক শর্ত। সরকারের পলিটিক্যাল যতগুলো পার্টি আছে তাদেরকে অলরেডি সাপ্লাই দিয়ে দেওয়া হোক, তোমরা তোমাদের পার্টির কাউন্সিল করো, ইলেকশন করো, নির্বাচন করে তোমরা একটা তোমাদের যে স্ট্রাকচার, তোমাদের কার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, এগুলো লিস্ট দাও, এবং তোমাদের সম্পত্তির হিসাব, প্রত্যেকটা পলিটিশিয়ানের, পলিটিক্যাল পার্টির কত টাকা ব্যাংকে আছে, কত অ্যাসেট আছে, এগুলো সরকারের কাছে জমা দিতে হবে। আপনি 3 মাস সময় বেঁধে দেন। তারপরে যে সমস্ত দল প্রকাশ্যে ফ্যাসিবাদী কাজকর্ম করেছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার ঘনিষ্ঠ সহযোগী দল যেগুলো ছিল, জাতীয় পার্টি তথা ওই যে ইনুর জাসদ, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, এগুলোকে প্রসক্রাইব করতে, নিষিদ্ধ ঘোষণা করতে। কালকে একটা খবর খুব ভালো লেগেছে, আমি একটা নিজে একটা অনুষ্ঠান করেছি। বদির আলম মজুমদার, খুব ভদ্রলোক, আমার মতো ঠোঁট কাটা না, উনি বলেছেন যেহেতু আওয়ামী লীগে কোনো নেতা পাওয়া যাচ্ছে না, কেউই নির্বাচনে আসার মতো লোক দেখছি না, তাতে আওয়ামী লীগ ছাড়াও যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, সেটাকে জনগণ অবৈধ মনে করবেন। খুব সুন্দর কথা, ডিপ্লোম্যাটিক্যালি বলেছেন। আমি কিন্তু একটু ঠোঁট কাটা, আমি বলি আওয়ামী লীগ নিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ, অবৈধ, অবৈধ হবে। হিটলার যাওয়ার পরে জার্মানিতে যে প্রথম যখন নির্বাচন হলো, তারা নাৎসি পার্টির কোনো নাম নিশানা রাখেনি। ওই সোয়াস্তিকা, ওই যে হেই হিটলার সালাম দেয়া, ওই ধরনের জেস্টার করলে লোকে পুলিশ ধরে নিয়ে যায় যে তুমি একটা হিটলারের দালাল। এবং হিটলারীয় হাসিনার, হিটলারের তো অনেকগুলো গুণ ছিল, হাসিনার সেগুলোও ছিল না। হিটলার কোনো পয়সাগুলি চুরি করে নাই, মুসলিনিও করে নাই। সুতরাং হিটলার, মুসলিনির চেয়ে খারাপ ছিল হাসিনা। তার দলকে বৈধতা দিয়ে, নিবন্ধন দিয়ে রাজনীতি করতে দেওয়া আর সুইসাইড করা এক জিনিস, এটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে একটা ট্রাইব্যুনাল ফর্ম করতে হবে সামারি ট্রায়ালের জন্য। এই 1.5 মাসের ভিতরে কিন্তু অলরেডি অনেক লোকের বিচার হয়ে যাওয়া উচিত ছিল। এবং ডেথ পেনাল্টি, শুধু মানুষ হত্যা করলে ডেথ পেনাল্টি হবে তাই না, চীনে যেটা আছে, বড় ধরনের টাকা পয়সা চুরি করলে তারও ডেথ পেনাল্টি হবে। এবং বড় ধরনের চোরদের লাইফ টার্ম, 20-30 বছরের জেল দিতে হবে। এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, ছেলের নামে, বউয়ের নামে, শালার নামে, শ্বশুরের নামে, সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। সরকার চাইলে সব খোঁজ বের করতে পারে না। স্টুডেন্টদেরকে ক্লাসরুমে পাঠাতে হবে অবিলম্বে তাদের, এবং সমস্ত ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সর্বত্র ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি দুটোই বন্ধ করতে হবে। এখন যেভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিচ্ছেন, প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, আমি এটা আইন করতে হবে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের, সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে নিয়োগ দিবেন চ্যান্সেলর। চ্যান্সেলর এখন দেশের প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক, তার অফিস থেকে নিয়োগ পাবে। একমাত্র ডিন এবং
হেড অফ দি ডিপার্টমেন্ট বা চেয়ার ভিতরে নির্বাচন হবে, কিন্তু শিক্ষকদের ভিতরে যে সাদা কালো আবার গোলাপি বেগুনি এ ধরনের কোন গ্রুপ থাকতে পারবে না। তারা কোন দল মত নির্বিশেষে নির্বাচন হবে এবং ছাত্রদের ছাত্র ইউনিয়নে ডাকসুতে রাকসুতে চাকসুতে নির্বাচন হবে, কিন্তু কোন দল না, ছাত্রলীগ ছাত্র দল অমুক তমুক এগুলো নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে ইউনূস সরকারকে আমি চাই, আমি এখনো তাদের উপর আস্থা রাখছি যে তারা কিছু ভালো কাজ করবেন, যতদিন নির্বাচন ডিউ না, যেমন নির্বাচন হয়েছে অবৈধ হলেও জানুয়ারি 2024, 2029 এর জানুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর 2028 পর্যন্ত এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। বিএনপিরা যদিও অস্থির হয়ে বলবে আমরা নির্বাচন চাই, তারা ফেল করেছে, তারা কোনো আন্দোলন করেনি, সুতরাং তাদের এখন আন্দোলনের ফসল ঘরে তোলার তাদের কোনো অধিকার নেই। 4 বছরে তারা পার্টি রিফর্ম করুক, 4-4.5 বছর পরে নির্বাচন দেবেন, ততদিন পর্যন্ত আপনি নিরপেক্ষভাবে শাসন করবেন, আইনের শাসন একেবারে কড়া ডান্ডা নিয়ে ডক্টর ইউনূসকে শাসন করতে হবে। তারপরে অল্টারনেটিভ সিস্টেম অফ গভর্নেন্স বের করতে হবে। আমরা এই যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং হবে, 40% ভোট পেয়ে কেউ দেশের ক্ষমতা যেন বসতে না পারে, কমপক্ষে 51 ভাগ ভোট যদি না পায় কোনো দল বা ব্যক্তি, সে ক্ষমতায় বসতে পারবে না। এলিমিনেশন হবে, 1 রাউন্ড, 2nd রাউন্ড, 3rd রাউন্ড ইলেকশন হবে, তারপরে হবে। এবং কোন রাজনৈতিক দল 5%-এর কম যদি তারা ভোট পায় কোন নির্বাচনে, সেটা অটোমেটিক্যালি ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কারণ আপনার 5% লোকেরও ভোট পাননি, এটা বহু দেশেই আছে। তাহলে আপনার রাজনৈতিক দলের সংখ্যা হয়তো কমে 3-4-5টার ভিতরে নামবে। তারপরে এলিমিনেশন করে 1st রাউন্ড হয়ে গেল, 2nd রাউন্ডে ইউরোপের বহু দেশে এটা, পৃথিবীর বহু দেশে আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ফ্রান্সে বিশেষ করে। তারপরে এগুলো করার পরে কনস্টিটিউশন পরিবর্তন করার পরে আমি মনে করি প্রেসিডেন্সিয়াল ফর্ম লাগবে এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে প্রশ্ন উঠছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটা রেফারেন্ডাম দেন, রেফারেন্ডামে আমি এখনো আশা করি ডক্টর ইউনূস যদি এভাবে চলেন, প্রোভাইডেড এই যে ব্যুরোক্রেসিটাকে উনি ঠিক রাখেন, উনি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দিয়েছেন। এই দুটো তো দরকারি, কিন্তু সবচেয়ে বড় দরকারি দেশের সার্বভৌমত্ব এবং একটা সলিড ন্যাশনাল পলিসি। আপনি কিভাবে দেশ চালাবেন, আইন কানুন, অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আইন মন্ত্রণালয়, এই দুটো একেবারে পচে গেছে। এই উপদেষ্টাদের দিয়ে চলবে না, আপনারা বদলান, আইনের শাসন করেন, পুলিশ রিফর্ম করেন, যারা দোষী তাদের জেলে ভরেন, যারা নির্দোষ তাদেরকে চাকরি দেন। এবং আমি মনে করি ছাত্রদের যারা অলরেডি MA পাস করে গেছে, যারা ভালো, তাদেরকে আপনি অ্যাডহক বেসিসে চাকরি দিয়ে ট্রেন করে ব্যুরোক্র্যাট বানান, পুলিশে তাদেরকে দেন। এবং এত বড় 18 কোটির দেশে প্রচুর বেকার লোকজন আছে, ভালো ভালো লোকজন বেকার আছে, তাদেরকে আপনি চাকরিতে নিয়ে আসেন। ব্যুরোক্রেসি রিফর্ম করা সম্ভব, পুলিশ ডিপার্টমেন্টও করা সম্ভব, এবং আর্মিতে যারা, আর্মি নেভি এয়ারফোর্সে যারা হাসিনার দোসর ছিল, তাদের যারা যারা নমিনেটেড হয়েছে। এই পরামর্শটি প্রায় অনেক বহুবার এবং বহুবার বলেছে, আমার নতুন কোন পরামর্শ নেই, আমার নতুন পরামর্শ নেই। এগুলো রেফারেন্ডামের পরে আপনি নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, দেখেন দেশ চলে কিনা। কঠোর শাস্তি এবং কোন রকম আঞ্চলিকতা, স্বজনপ্রীতি যদি বন্ধ করেন, চোখ বন্ধ করে শাসন করেন, নিশ্চয়ই বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র করা যাবে। তারা যেখানে থাকবার, যাকে যেখানে রাখবার সেখানে যাওয়া উচিত, যে কাউকে উপদেষ্টা তৈরি না করা। অনেকগুলি পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।